মডেল কোশ্চেন পেপার 11 এর গ্রুপ বি এর 5-এর দাগের 1-এর যেটা আছে 2x + 3y = 1 সরলরেখা যে সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক তাদের একটির সমীকরণ x + 2y = 1 তাহলে অপরটির সমীকরণ নির্ণয় করো। 5-এর দাগের 1-এর এখানে এই দুটো সরলরেখা আছে, তার মধ্যে এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো 2x + 3y = 1। এবার OA এবং OB এই দুটোর মধ্যে একটার সমীকরণ হচ্ছে x + 2y = 1। তাহলে অপরটা অর্থাৎ OB এর সমীকরণ কী হবে সেটা নির্ণয় করতে হবে। OB এর সমীকরণ, তা OB এটাকে আমরা ধরি y = mx + c, আর এখানে ধরি OP। তাহলে এই 2x + 3y = 1 বা 3y = -2x + 1 বা y = -2/3x + 1/3। তাহলে OP এর প্রবণতা এটা হচ্ছে y = mx + c আকার, তাহলে এখানে m সমান হচ্ছে -2/3, তো এটাকে আমরা m1 ধরি, m1 = -2/3। আর ও এর প্রবণতা বার করব, আবার x + 2y = 1 imply y 2y = -x + 1, y = -1/2x + 1/2। তাহলে এটা হচ্ছে OA এর প্রবণতা। এটা m2 ধরি, এটা হচ্ছে -1/2। তাহলে OP এবং OA এর মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে tan থিটা এখানে যে ফর্মুলা m1 - m2/1 + m1 m2, এখানে এই মানগুলো বসিয়ে এটাকে সরল করব। এখানে m1 ছিল -2/3, m2 হচ্ছে 1/2, আর m2 ছিল -1/2, এখানে ওই জন্য প্লাস হলো, আর এখানে m1 m2 দুটোই মাইনাস, সুতরাং এখানে প্লাসটা থেকে যাবে। তাহলে 2/3 × 1/2। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো, উপরে এটা পাচ্ছি 6 লসাগু হবে, তাহলে -4 + 3, আর নিচের এটা 6 লসাগু হবে, সরি এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে এটা হবে 3/4। তাহলে এখানে 2 কাটাকুটি হবে, ফলে এটা পাচ্ছি -1/8। এবার এখানে এই কোণটা যদি থিটা হয়,
তাহলে এই কোণটাও হবে থিটা, কারণ ওপি হচ্ছে কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক। এবার ওপি ও ওবি এর মধ্যবর্তী কোণ থিটা, থিটা। তাহলে ট্যান থিটা, এখানে ওপি এর প্রবণতা ছিল, ওপি এর প্রবণতা -2/3, আর ওবি এর প্রবণতা, ওবি যে সরলরেখা তার প্রবণতা এখানে ধরা আছে এম। তাহলে এখানে আমরা পাবো এম প্লাস, এটা -2/3 ছিল, সুতরাং প্লাস হবে, আর নিচে হবে 1 - 2/3m। তাহলে এই আগের যে -1/8 আর এখানে যেটা ট্যান থিটা বেরোলো, এই দুটো সমান হবে। তাহলে আমরা পাবো যে m প্লাস 2/3/1 - 2/3m ইকুয়ালস টু -1/8। তো এখান থেকে আমরা পাবো 3m প্লাস 2/3 - 2m ইকুয়ালস টু -1/8। তো এটা ইমপ্লাই করে 24m প্লাস 16 ইকুয়ালস টু -3 প্লাস 2m। তো 2mটা বাঁ দিকে চলে এলে এটা মাইনাস হয়ে হবে 22m, আর 16টা ডান দিকে গেলে -19। তাহলে m এর এখানে মান পাচ্ছি -19/12। এবার OA এবং OP এই দুটো সরলরেখার ছেদ বিন্দু হলো O, আর সেই O বিন্দু দিয়ে যাচ্ছে OB সরলরেখা, অর্থাৎ y সমান mx প্লাস c। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে O বিন্দুটা বের করব, সেটা OA এবং OP এই দুটোর সমীকরণ সমাধান করে, অর্থাৎ x প্লাস 2y ইকুয়ালস টু 1 এবং 2x প্লাস 3y ইকুয়ালস টু 1, এই দুটোকে সমাধান করলেই O বিন্দুটা পাওয়া যাবে। তাহলে এখানে একটা ছিল x প্লাস 2y সমান 1, আর একটা 2x প্লাস 3y সমান 1। তাহলে এটাকে যদি 2 গুণ করি, তাহলে 2x প্লাস 4y ইকুয়ালস টু 2, আর এখানে 2x প্লাস 3y ইকুয়ালস টু 1। তাহলে এখানে মাইনাস করলে আমরা y এর ভ্যালুটা পাবো, y এর মান হচ্ছে 1। তো ওয়াইটা যদি 1 হয় তাহলে এখানে বসালে ইজিলি এটা x1 পাবো -1। তাহলে OB যে সরলরেখা, অর্থাৎ y সমান mx প্লাস c সরলরেখা, তাহলে এখানে আমরা O বিন্দু যেটা পেলাম -1, এটা -1 বিন্দুগামী। তাহলে 1 ইকুয়ালস টু, এখানে m এর মান ছিল -19/22, আর x হচ্ছে -1 প্লাস c। তাহলে এখান থেকে c এর মান পাবো 1 - 19/22 ইকুয়ালস টু 3/22। তাহলে c এরও মান পাওয়া গেল এবং m এরও মান এখানে আগে পাওয়া গেছে। তাহলে OB এর সমীকরণ, OB এর সমীকরণ হবে
ওয়াই ইকুয়ালস টু এম এর মান ছিল -19/22x প্লাস এখানে পাচ্ছি 3/22। তো এটাকে একটু ক্যালকুলেট করে নেবে। এটা হচ্ছে 19x হবে, এটা বাঁ দিকে এলে প্লাস হবে, প্লাস 22y ইকুয়ালস টু 3। তো এটাই হবে এর অ্যান্সার। দেখে 2-এর যেটা আছে, একটি পরাবৃত্তের নাভি -1 2 উৎকেন্দ্রতা 3 এবং নিয়ামকের সমীকরণ x + y = 7, পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে 5-এর দাগে 2 যেটা, এখানে নাভি s দেওয়া আছে -1/2, পরাবৃত্তের একটা শাখা আমরা আঁকি এখানে। এখানে নাভি দেওয়া আছে -1, 2। তাহলে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু pxy ধরি, p থেকে এই নিয়ামকের উপর pm লম্ব। এটা হলো x + y = 7 নিয়ামক। এটা এখানে পরাবৃত্তের একটা শাখা আমরা এঁকেছি, অন্য শাখাটা কিন্তু আঁকিনি। পি থেকে নিয়ামকের উপর pm লম্ব। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী SP/PM এটা ইকুয়ালস টু E হবে। তাহলে SP/PM E ইকুয়ালস টু দেওয়া আছে 3। তো SP হচ্ছে S এবং P বিন্দু, তাহলে SP ইকুয়ালস টু 3 × PM। তো SP হচ্ছে S এবং P বিন্দুর দূরত্ব, তাহলে x + 1 স্কোয়ার y - 2 স্কোয়ার ইকুয়ালস টু 3। আর PM হচ্ছে P থেকে নিয়ামকের দূরত্ব, অর্থাৎ x - y/7 √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এবার এটাকে উভয় পক্ষের বর্গ করলে এদিকে রুটটা উঠে যাবে, আর এদিকে পাবো 9। যেহেতু স্কোয়ার করছি তাহলে মডুলাসটা এখানে উঠে যাবে, আর নিচের এটা পাবো 2। তাহলে 2 × x + 1 স্কোয়ার প্লাস y - 2 স্কোয়ার ইকুয়ালস টু 9 × x + y - 7 স্কোয়ার। তো এটাকে অ্যান্সার করতে পারো, বা যেটা অ্যান্সার দেওয়া আছে সেটা পেতে হলে এইগুলোকে ভেঙে আবার সরল করতে হবে। 3-এর দাগে যেটা আছে x² + y² + 2gx + 2fy = 0 এবং x² + y² + 2g1x + 2f1y বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করবে যদি gf1 = g1f হয়। এখানে 1 নম্বর বৃত্ত এর
এক নম্বর বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ আর ব্যাসার্ধ সমান রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে সিটা নেই, সুতরাং মাইনাস সিটা 0। আর 2 নম্বর বৃত্তের কেন্দ্র মাইনাস জি ওয়ান মাইনাস এফ ওয়ান আর এর ব্যাসার্ধ সমান রুট জি ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার। তো এর ব্যাসার্ধ এটাকে আমরা ধরি R1, এটাকে ধরি R2। এবার বৃত্ত দুটো যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে এখানে দু রকম হতে পারে, বহিঃস্পর্শ করতে পারে বা অন্তঃস্পর্শ করতে পারে। তো বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ। তো বহিঃস্পর্শর ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে স্পর্শ করবে যদি বৃত্তদ্বয় স্পর্শ করবে যদি এখানে প্রথমটার কেন্দ্র এটা ধরি C1 এবং দ্বিতীয়টার কেন্দ্র ধরি C2। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এটা সমান যদি R1 প্লাস মাইনাস R2 হয়। তা কেন্দ্রদ্বয়ের দূরত্ব অর্থাৎ এখানে আমরা x1 x2 ফর্মুলা কাজে লাগাবো। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব প্রথমটা ছিল মাইনাস জি মাইনাস এফ এবং দ্বিতীয়টা ছিল মাইনাস জি ওয়ান মাইনাস এফ ওয়ান। তাহলে মাইনাস জি প্লাস জি ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস এফ প্লাস এফ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এখানে R1 প্লাস R2, R1 ছিল রুট জি স্কোয়ার প্লাস R1 ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর R2 ছিল জি ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার। এখানটা প্লাস আর মাইনাস হবে। এবার উভয় পক্ষের বর্গ করলে এখানে বাঁ দিকে রুটটা চলে যাবে আর হোল স্কোয়ারগুলো ভাঙলে জি স্কোয়ার মাইনাস টু জি ওয়ান প্লাস জি ওয়ান স্কোয়ার। এখানে এফ স্কোয়ার মাইনাস টু এফ ওয়ান প্লাস এফ ওয়ান স্কোয়ার। আর এই ডান সাইডটা হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস আর মাইনাস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার রুট জি ওয়ান স্কোয়ার এফ ওয়ান স্কোয়ার প্লাস জি ওয়ান স্কোয়ার এফ ওয়ান স্কোয়ার। তাহলে জি স্কোয়ার জি ওয়ান স্কোয়ার এফ স্কোয়ার এবং এফ ওয়ান স্কোয়ার এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কি, বাঁ দিকে থাকছে মাইনাস টু জি ওয়ান মাইনাস টু এফ
f1 equals to plus or minus 2 g square into g1 square f1 স্কোয়ার। তাহলে মাইনাসটা কমন করে দিলে আমরা পাবো মাইনাস 2 g ইন্টু g1 প্লাস f ইন্টু f1 equals to plus or minus 2 g square plus f square into g1 square plus f1 square। এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। এরপর আবার যদি উভয় পক্ষের স্কোয়ার করি তাহলে g1 প্লাস f1 square equals to g square plus f square g1 square plus f1 square। ডান দিকে রুটটা উঠে যাবে। এবার এগুলো হোল স্কোয়ারগুলো ভাঙলে g square into g1 square plus 2 g1 f1 plus f square f1 square। আর ডান সাইডটা গুণ করতে হবে g square into g1 square plus g square into f1 square plus এখানে পাবো f square g1 square plus f square into f1 square। তাহলে এখানে এইগুলো ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি g square f1 square minus 2 g1 f1 plus f square g1 square equals to 0। তো এটা আবার এটা হোল স্কোয়ার হয়ে যাবে gf1 minus f g1 এর হোল স্কোয়ার equals to 0। তাহলে পাবো g into f1 minus f into g1 equals to 0। therefore g f1 equals to f into g1 প্রমাণিত। মডেল কোশ্চেন পেপার 11-এর গ্রুপ বি অংশের 6-এর দাগের অথবা যেটা আছে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক -1, 3 এবং নিয়ামকের সমীকরণ x minus y plus 12 equals to 0। তো এখানে এই অধিবৃত্তটার শীর্ষ দেওয়া আছে -1, 3 আর এই নিয়ামক দেওয়া আছে x minus y plus 12। তো এখানে s হচ্ছে অধিবৃত্তটার নাভি। তাহলে sz হলো এই নিয়ামকের উপরে লম্ব, sz হলো x minus y plus 12 equals to 0 এই নিয়ামকের উপরে লম্ব। তাহলে sz এর সমীকরণ, szটা হচ্ছে অক্ষ, এখানে xz এর সমীকরণ, যেহেতু xzটা হচ্ছে এইটার উপর লম্ব, একটা সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হলে এই x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ হয়। যেমন এখানে ax plus by plus c equals to 0 এর উপর লম্ব
বিটা এক্সের সঙ্গে আসবে আর এর মধ্যে সাইনটা চেঞ্জ হবে, এখানে সিটা চেঞ্জ হয়ে যাবে। এই নিয়মে এটা এক্স মাইনাস মধ্যে সাইনটা প্লাস হলো, এক্সের সঙ্গে ওয়ান, ওয়াইয়ের সঙ্গে ওয়ান আছে, ফলে এক্স প্লাস ওয়াই আর ধ্রুবকটা চেঞ্জ হয়ে কে। এবার এটা -1,3 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে -1 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। এক্সের জায়গায় -1 এবং ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে কে এর মান পাওয়া যাচ্ছে -2। তাহলে এস জেড এর সমীকরণটা পাওয়া গেল এক্স প্লাস ওয়াই আর কেটা -2, এক্স প্লাস ওয়াই -2। এবার এই 1 নম্বর এবং এই 2 নম্বর সমীকরণ এটা সমাধান করলে এই এস জেড এবং এই নিয়ামকের ছেদ বিন্দু অর্থাৎ জেডের স্থানাঙ্ক পাওয়া যাবে। তো 1 আর 2 সমাধান করে এটা করে নেবে, করলেই পাবে এখানে সমাধানটা এক্স এর মান আসবে -5 এবং ওয়াই এর মান আসবে 7। তাহলে জেড বিন্দুটা হবে -5,7। জেড বিন্দু এখানে তাহলে জেড বিন্দুটা পাওয়া গেল -5,7। এবার অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এসপি সমান পিএম। এসপি অধিবৃত্তের উপর কোনো বিন্দুর জন্য এসপি সমান পিএম, অর্থাৎ এখানে এ এস যতটা হবে জেড এস ততটা হবে, অর্থাৎ এটা হচ্ছে এস জেডের মধ্যবিন্দু, এ হবে এখানে এস জেডের মধ্যবিন্দু। তো এস বিন্দুটা এখানে আমাদের এসটাকে ধরা আছে আলফা বিটা, এসটা ধরছি এখানে আলফা বিটা। তাহলে যেহেতু এস জেড হলো এস জেডের মধ্যবিন্দু এ, তাহলে মধ্যবিন্দু সূত্র কাজে লাগালে -5 প্লাস আলফা বাই 2 এটা হবে -1 এবং 7 প্লাস বিটা বাই 2 এটা হবে 3। তো এখান থেকে আলফা -5/2 ইকুয়ালস টু -1, এটা সমাধান করলে আলফা ইকুয়ালস টু 3 আর বিটা প্লাস 7/2 ইকুয়ালস টু 3, এখান থেকে পাওয়া যাবে বিটা ইকুয়ালস টু -1। তাহলে নাভি স্থানাঙ্ক অর্থাৎ এস বিন্দু স্থানাঙ্কটা এখানে পাওয়া গেল। এবার নাভি এবং নিয়ামক জানা থাকলে, নাভি স্থানাঙ্ক এবং নিয়ামক জানা থাকলে অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত তিনটে ক্ষেত্রেই SP/PM ইকুয়ালস টু ই এইটা কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হয়। তা অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1। তাহলে এখানে এই অধিবৃত্তের উপর পি যে কোনো একটা বিন্দু নেওয়া হলো এবং পি থেকে এই নিয়ামকের উপরে পিএম লম্ব। তাহলে অধিবৃত্তের সূত্র অনুযায়ী আমরা জানি যে SP/PM এটা সমান হবে 1। SP/PM অধিবৃত্তের ক্ষেত্রে হয় 1। তাহলে SP/PM সমান 1, এটা কাজে লাগিয়ে বাকি জিনিসটা সমাধান করতে হবে। তাহলে PXY অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এবং PM হচ্ছে নিয়ামকের উপর লম্ব, অর্থাৎ P থেকে নিয়ামকের উপর PM লম্ব টানা আছে। তাহলে SP/PM ইকুয়ালস টু হবে 1। অধিবৃত্তের প্রবণতা হয় 1, ই সমান হচ্ছে 1, তাহলে SP সমান হবে PM। এবার SP হচ্ছে এস এবং পি বিন্দুর দূরত্ব, সেটা হবে দুই বিন্দুর দূরত্বের সূত্র x - 3 স্কোয়ার প্লাস y প্লাস 1 স্কোয়ার, আর PM হচ্ছে পি থেকে নিয়ামকের উপর লম্বের দৈর্ঘ্য বা পি থেকে নিয়ামকের দূরত্ব। তো এটা সমান হবে x - y প্লাস 12 আর x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, এটা হচ্ছে 1 স্কোয়ার। তাহলে উভয় পক্ষের বর্গ করলে এখানে রুটটা উঠে চলে যাবে এবং ডান সাইডে মডুলাসটা উঠে চলে যাবে, নিচে রুটটা উঠে গিয়ে এটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হচ্ছে 2।
এবার এই 2টা এইদিকে বাঁ দিকে গুণ করা আছে, গুণ করে এবার এটাকে সরল করতে হবে। এগুলো হোল স্কোয়ার ভাঙা আছে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। আর ডান দিকটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙা আছে। প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 144। তারপর 2ab 2 ইন্টু এ বি, এই দুটো গুণ করলে মাইনাস আসবে। তারপর 2bc 2 ইন্টু মাইনাস ওয়াই প্লাস 12 মাইনাস 24y, আর 2 ইন্টু জেড এক্স 2 ইন্টু 12 ইন্টু এক্স 24x। এবার এখানে 9 প্লাস 1 হবে 10, 10 ইন্টু 2 এখানে 20 করা আছে। আর এখানে দুইটা সবার সাথে গুণ করা আছে, 2x স্কোয়ার মাইনাস 12x, এখানে 9 প্লাস 1 10, আর তাকে 2 দিয়ে গুণ 20, 2y স্কোয়ার 4y হবে। আর ডান দিকে এটা ছিল। এবার এইগুলো সব এক সাইডে করে নিলে এখানে 2x স্কোয়ার, এক্স স্কোয়ারটা বাঁ দিকে এলে একটা এক্স স্কোয়ার মাইনাস হবে, ফলে এক্স স্কোয়ার, আর 2y স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, এটা বাঁ দিকে এসে মাইনাস হয়ে ওয়াই স্কোয়ার হবে, মাইনাস 2xyটা ডান বাঁ দিকে এসে প্লাস হলো, এখানে মাইনাস 12x, আর এখানে হচ্ছে 20 প্লাস 24x, তাহলে এটা বাঁ দিকে এলে মাইনাস হবে, ফলে মাইনাস 12 আর মাইনাস 24 মাইনাস 36। এরপর ওয়াইয়ের পার্ট, ওয়াইটা সরল করলে এটা 4y, আর 24yটা বাঁ দিকে এলে 28y। এখানে 20 আর এই 144 এটা সরল হবে, এটা বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে, ফলে 20 মাইনাস 144 ইকুয়ালস টু 124। তো এটা হচ্ছে এর অ্যান্সার।